হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এইম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পিজি ফার্স্ট ইয়ার হিস্ট্রির 3 নম্বর পেপারের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। এর আগেও আমি ফার্স্ট ইয়ারের অন্যান্য যে পেপারগুলো আছে সেই পেপারগুলো ভিডিও বানিয়েছি। তোমরা যদি সেই ভিডিও এখনও দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো। পিজি স্টুডেন্টসদের বলবো, তোমাদের কিন্তু খুব শীঘ্রই এক্সাম শুরু হতে চলেছে। হাতে কিন্তু একদম টাইম নেই। ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তারপরেই ফাইনাল এক্সাম। তাই তোমরা যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো তাহলে বলবো তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করে দাও। পড়াশোনার জন্য যদি তোমরা নোটস নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট omiminstitution.com ভিজিট করতে পারো। ওখানে নোটসের ফ্রি স্যাম্পল ডেইলি আপলোড করা হয়। সেই স্যাম্পল ডাউনলোড করেও তোমরা পড়াশোনা শুরু করতে পারো। তাহলে চলো সাজেশন ভিডিওটা শুরু করছি। তোমাদের এই যে সাজেশন 3 নম্বর পেপারে তোমরা দেখছো, সেই সাজেশন 5 ইয়ার বেস করে তৈরি করা হয়েছে। হিস্ট্রির হিউজ সিলেবাস, সাজেশন করাটা কঠিন, কিন্তু আমরা 5 ইয়ার বেস করে সাজেশনটা তৈরি করেছি। তাহলে তোমাদের এক্সামে এই সাজেশনটা অনেক বেশি হেল্প করে। তোমাদের 3 নম্বর পেপারের মার্কস ডিভিশনটা একটু বলে দিই। তোমাদের 100 নম্বরের পেপারে এক্সাম হয়। বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ 3টে বিভাগে ভাগ করা থাকে। 3টে বিভাগে ভাগ করা থাকে। 18 নম্বরে 2টো প্রশ্নের উত্তর তোমাদের বিভাগ কয়ে দিতে হয়। বিভাগ খয়ে 12 নম্বরে 3টে এবং বিভাগ গয়ে 7 নম্বরে 4টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। এইভাবে 100 নম্বরের পেপার তোমাদের কমপ্লিট হয়। প্রথমেই আমরা বিভাগ কয়ের 18 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও বিস্তার আলোচনা করো, অথবা অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করুন। এই আন্দোলনের মূল্যায়ন কিভাবে করবেন? অথবা আইন অমান্য আন্দোলনের কারণ, পটভূমি আলোচনা করো। অথবা স্বাধীনতা প্রাক্কালে ভারতের ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের প্রকৃতি এবং তাৎপর্য বিশ্লেষণ করুন। এখানে যে চারটে প্রশ্ন দেখলে সেই 4টে প্রশ্ন দেখো আন্দোলন সংক্রান্ত, কিন্তু প্রতিটা আলাদা প্রশ্ন। যেহেতু এক ক্যাটেগরি, তাই একইভাবে এখানে 1 নম্বরে এই সমস্ত প্রশ্নগুলোকে দেয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখে নেব। ভারতের জাতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রেক্ষাপট বর্ণনা করুন। অথবা আপনি কি এই মতের সঙ্গে একমত যে 1947-এর ভারত বিভাজন অনিবার্য ছিল? 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী 2 শতকে আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি রক্ষায় ভারতের ভূমিকা নিরূপণ করুন। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদ চর্চা সম্পর্কে ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করুন। অথবা মার্ক্সবাদী ও নিম্নবর্গীয় ঐতিহাসিকেরা ভারতীয় জাতীয়তাবাদী তত্ত্বের চিরাচরিত ধারণাকে কিভাবে সংশোধিত করেছেন। দেখো এখানে 4 নম্বরে একটা প্রশ্ন ইয়েলো হাইলাইটেড করা রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে 22-23। অর্থাৎ এই প্রশ্নটা আমাদের সাজেশন থেকে কমন এসেছিল এবং 22-23 সেশনে পড়ে গেছে। এই কারণেই ইয়েলো হাইলাইটেড করা রয়েছে। এবং এর সাথে আরও একটা কথা বলে দিই, যেহেতু এই প্রশ্নটা আগের বার এক্সামে চলে এসেছে তাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, কারণ এক্সামে কোয়েশ্চেন রিপিট হয় না সাধারণত। তাহলে যে প্রশ্নগুলো ইয়েলো হাইলাইটেড করা নেই সেই প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই এগুলো স্কিপ করবে না। 5 নম্বর প্রশ্ন দেখে নেব। স্বাধীনতার পরবর্তী 2 শতকে ভারত পাকিস্তান সম্পর্কের মূল সমস্যাগুলি চিহ্নিত করুন। অথবা 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। দেখো এখানে 2টো প্রশ্ন কিন্তু এক্সামে চলে এসেছে আর আমাদের সাজেশন থেকে কমন ছিল। 6 নম্বর প্রশ্ন, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী বিশ্লেষণ করো। অথবা জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লিখুন। 6 নম্বরে 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু 22-23 সেশনে চলে এসেছে। 7 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেব। ভারতের স্বাধীনতা সংগ্রামে 1942 সালের আগস্ট আন্দোলনের গুরুত্ব কী? 8 নম্বর প্রশ্ন, 19 শতকের শেষে এবং 20 শতকের সূচনায় ভারতের মুসলিম সম্প্রদায়ের উত্থানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আর এইখানে যে প্রশ্নগুলো দেখছো এগুলো হাইলাইটেড করা, এই প্রশ্নগুলো কিন্তু 22-23 সেশনে চলে এসেছে, কিন্তু আমাদের সাজেশনে কমন ছিল না। এই কারণে নিচে দেয়া আছে। আর এই প্রশ্নগুলো তোমরা স্কিপ করতে পারো যেহেতু এক্সামে চলে এসেছে। তোমাদের এইবারের এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এক্সামে তো কোয়েশ্চেন রিপিট হবে না। এরপর আমরা বিভাগ ক্ষয়ের 12 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন,
সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠা পটভূমি ব্যাখ্যা করো এবং কোন ক্ষেত্রে এটি বিকশিত হয়েছিল। অথবা আপনি কি আলিগড় আন্দোলনকে আধুনিকতাবাদী বলে অভিহিত করবেন, অথবা 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব বিশ্লেষণ করুন, অথবা ভারতীয় রাজনীতি ও অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব বিশ্লেষণ করুন, অথবা ভারতের রাজনীতিতে চরমপন্থার উদ্ভব কিভাবে ব্যাখ্যা করবেন। একই সঙ্গে ভারতের বাইরে থেকে বিপ্লবীরা কতটা ভারতীয় মুক্তি আন্দোলনকে সাহায্য করেছিল, অথবা আদি কংগ্রেসের প্রকৃতি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন। এখানে দেখো অনেকগুলি প্রশ্ন একসাথে দেওয়া আছে এবং এগুলি এক ক্যাটেগরির, তাই এইভাবে দেওয়া হয়েছে এবং এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের এইবার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব, ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন প্রক্রিয়ায় বস্ত্রবয়ন শিল্পের ভূমিকা বিশ্লেষণ করুন। 4 নম্বর প্রশ্ন, মর্লিমিন্টো সংস্কারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন, অথবা 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মূল ধারাগুলি কী ছিল, অথবা ক্যাবিনেট মিশনের মূল প্রস্তাবগুলি কী ছিল, এই প্রস্তাবগুলির প্রতি রাজনৈতিক প্রতিক্রিয়া কী ছিল। 5 নম্বর প্রশ্ন, 1937 থেকে 1939 সাল পর্যন্ত প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিসভাগুলি কার্যাবলীর একটি মূল্যায়ন করুন। 6 নম্বর প্রশ্ন, স্বাধীনোত্তর ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিশেষ দিকগুলি আলোচনা করুন। 7 চম্পারণ ও খেদা সত্যাগ্রহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। 8 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর মধ্যে বিরোধের বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন। 9 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের প্রভাব আলোচনা করুন। 10 নম্বর প্রশ্ন, স্বাধীনোত্তর ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান দিকগুলি আলোচনা করুন। 11 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। 12 নম্বর প্রশ্ন, 1905 সালের বঙ্গবিভাগের কারণ এবং ফলাফলগুলি চিহ্নিত করুন, অথবা বাংলায় স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করুন। দেখো 12 নম্বর প্রশ্নের একটা প্রশ্ন কিন্তু 22-23 সেশনে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল, কিন্তু যে প্রশ্নটা আসেনি সেই প্রশ্নটা তোমাদের আসন্ন যে এক্সাম হতে চলেছে তার জন্য ইম্পর্টেন্ট। এর সাথে আরও একটা কথা, তোমাদের এই যে 12 নম্বর এবং 18 নম্বরের প্রশ্নগুলো আমি দিলাম, তার মধ্যে 12 নম্বরের প্রশ্ন 18তে আসতে পারে আর 18 প্রশ্ন 12তে আসতে পারে। এই কারণে তোমরা যদি 18তে পড়ে থাকো 12তে লিখতে পারবে, এবং 12 নম্বরে আসলে সেটা 18তে লিখতে পারবে। এরপর আমরা বিভাগ গয়ের 7 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি টিকা লেখো। তারপরের প্রশ্ন, 1885 থেকে 1905 পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী বিশ্লেষণ করুন। তৃতীয় প্রশ্ন, এখানে নাম্বারের একটু মিস্টেক আছে। সাম্প্রদায়িক বাটোয়ারা কি? দেখো এই প্রশ্নটাও কিন্তু 22-23 সেশনে চলে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল। দ্বিতীয় প্রশ্ন, 1947 সালের পরে পশ্চিমবঙ্গ উদ্বাস্তু সমস্যা বিষয়ে একটি টিকা লিখুন। 3 মুসলিম লীগ কেন নিষ্কৃতি দিবস পালন করেছিল। 4 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের প্রধান কারণগুলি কী কী ছিল। 5 ভারতের জাতীয় আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ভূমিকা কী ছিল। 6 জিন্নার 14 দফা দাবি টিকা লেখো। 7 ভারতীয় রাজনীতিতে গান্ধী সত্যাগ্রহের ধারণা কীভাবে প্রচলন করেছিলেন। 8 ভারতের স্বাধীনতা আন্দোলনে বাল গঙ্গাধর তিলকের অবদান মূল্যায়ন করুন। 9 রাওলাট সত্যাগ্রহ বলতে কী বোঝায়। 10 ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 11 সৈয়দ আহমেদ খান। 12 স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা লিখুন। 13 1914 সালের পূর্বে ভারতের পুঁজিপতি শ্রেণীর বিকাশ আলোচনা করুন। 14 স্বাধীনতা উত্তর ভারতের সামাজিক ন্যায় বিচার আন্দোলন কোন কোন ক্ষেত্রে বিকশিত হয়েছিল। 15 পঞ্চশীল নীতি বলতে কী বোঝেন। 16 এবং লাস্ট প্রশ্ন, ভারতের শিল্পায়নের প্রথম যুগে দেশীয় পুঁজির অনুপস্থিতির কারণগুলি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। এছাড়াও তোমরা যে নিচে প্রশ্নগুলো দেখছো ইয়েলো হাইলাইটেড, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের যে এক্সাম হয়েছে আগের ইয়ারে সেই এক্সাম অর্থাৎ 22-23 সেশনে চলে এসেছে, এই কারণেই ইয়েলো হাইলাইটেড করা আছে। আর এই প্রশ্নগুলো তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়।
আজকে আমি যে সাজেশনগুলো দিলাম সেই সাজেশনের উপর বেস করে তোমরা পড়াশোনা শুরু করে দাও, যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো। আর দেরি করো না, কারণ হাতে আর একদম টাইম নেই। তোমরা যদি নোটস নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের সেন্টার থেকে নোটস দেওয়া চলছে। তোমরা যদি নোটস নিতে ইচ্ছুক হও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট mminstitution.com ভিজিট করতে পারো। ওখানে নোটসের ফ্রি স্যাম্পেল আছে, সেই স্যাম্পেল ডাউনলোড করেও তোমরা পড়াশোনাটা শুরু করে দিতে পারো, যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো। এইটুকুই বলবো। আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।